আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বরাবরের মতোই ভালো আছি এবং আমি বরাবরের মতোই আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। আমি আজকে খুবই সাধারণ ২ টা সবজি দিয়ে ২ টা আইটেম রান্না করব। আ এটাকে আসলে কোনটাকেই তরকারি বলা যাচ্ছে না। যার জন্য আমি সালুনও বলতে পারতেছি না। টেকনিক্যাল প্রবলেম। আমি ঝিঙ্গা দিয়ে পোস্ত দিয়ে রান্না করব। এটা কেটে রেখেছি। সবসময় খেয়াল রাখবেন ঝিঙ্গা যখন কাটবেন তখন একটুখানি এরকম, এরকম করে এতটুকু কেটে নিয়ে দাঁতে খেয়ে দেখতে হবে। একটা ঝিঙ্গা যদি তিতা হয় এটা সর্বনাশ। আর আমি এখানে কাঁকরোল নিয়েছি, কচি কাঁকরোল। এটা হালকা করে চেঁচে ফেলেছি কোনো জায়গায় ছেলার মতো। এটাকে সিদ্ধ করব, করে ভিতর থেকে বীজ বের করে তারপর একটা বড়ার মতো ভাজবো। আমি দেখাচ্ছি। একটা টেকনিক, যা আমি ঝিঙ্গাটা ধুয়ে ফেলেছি, আমার হাতও ধোয়া। তো এই দিক থেকে এইভাবে দিব, আবার এদিক থেকে ঠিক উল্টোভাবে দিব যাতে ওটা পড়ে না যায়। আবার দেখাই, এরকম এরকম, আর ঠিক এটার আড়াআড়ি এইভাবে এইভাবে কেটে নিচ্ছি। আর তারপরে আমি পোস্ত বাটাটা মশলা কষিয়ে আমি এটা রান্না করব। খুব সহজ রান্না। গরমের দিনে এই পোস্ত দানা আর ঝিঙ্গা যাই বলেন, যত রকম জলীয় সবজি আছে সবকিছু আমাদের জন্য খুব উপকারী। এখানে একটা কথা বলি, আমি মনে হয় আগেও বলেছি যে পোস্ত দানা যেটা, সেটা পপি ফুল থেকে, পপি ফুলের বীজ, বীজ মঞ্জুরি যেটা, মানে বীজের যেখানে বীজের আধার থাকে ওই জায়গাটায় এই পোস্ত দানাটা হয়। কিন্তু পপি ফুলের আরো অনেক গল্প আছে। পপি ফুলকে একটুখানি চিড়ে রেখে দেয়, ওখান থেকে কষ বের হয়। সেই কষ থেকে আফিম তৈরি করা হয়, সেটাকে আরো রিফাইন করে হেরোইন তৈরি করা হয়। তো যার জন্য মানে পপি ফুলটা অনেক সুন্দর, কিন্তু এর ভিতরের অনেক কিছু গল্প আছে, আমার ওই গল্পগুলো ভালো লাগে না। আর আরেকটা কথা, যে পোস্ত দানা গর্ভবতী মায়েদের খাওয়া নিষেধ, যেহেতু মানে ওর কষ থেকে একটা মাদক দ্রব্য তৈরি হয়। তো সেই জায়গায় মানে মা যারা গর্ভবতী মায়েরা, তাদেরকে এটা একদমই খাওয়া নিষেধ। আমি এখানে একটু নুন দিচ্ছি দরকার মতো। ঝিঙা তো অল্পতেই, অল্প একটুতেই মানে অনেকখানি দেখা যাচ্ছে, কিন্তু রান্নার শেষে দেখা যাবে খুব কম। পোস্ত ইয়া ঝিঙে পোস্ত রান্না করতে কেউ মনে হয় হলুদ মরিচ দেয় কি দেয় না, আমি একটুখানি দিচ্ছি। মশলাটা কষানো, আমি এই পোস্তদানা বাটা এই যে এখানে বেটে নিয়েছি। আমি পোস্তদানাটা একটু দেখাই। আমি জানি সবাই চেনেন, বা যারা একদম নতুন, ছোট মানে নতুন বিয়ে হয়েছে, তারা অনেক মশলা চেনেন না। এটা পোস্তদানা। এটা এটা আমাদের দেশে হয় না, এটা বেশিরভাগ ভারতে হয়, এবং তারপরে আরো একটুখানি ঠান্ডা ঠান্ডা দেশে হয়। আমি পোস্তদানার সাথে ২-৩টা কাজু বাদাম দিয়েছি বাটার সাথে, আর এখন একটুখানি দুধ দেব। এই ১০০ গ্রাম দুধও না, এটা খুব সামান্য, জাস্ট মানে পানির বদলে আমি দুধটা দিলাম। এখন আমি মশলাটা কষানো হলে ঝিঙেটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঝিঙে দিচ্ছি। ঝিঙে বলছি কিন্তু আসলে তো ঝিঙ্গা। আমরা আমরা বাংলাদেশিরা ঝিঙ্গাই বলি। ঝিঙার ফুল কিন্তু অনেক সুন্দর। একই টাইপের সবজি ৩ রকম ৪ রকম আছে। যেমন চিচিঙ্গা, এটাকে আসলে বইয়ের ভাষায় অনেক আগে পড়েছিলাম, এখন আর এটা বলে কিনা আমি জানি না, শ্রীচিঙ্গা। তো সেখান থেকে চিচিঙ্গা। আমাদের অনেক জায়গায় বলে কইডা। আমাদের দেশে, আমাদের সিরাজগঞ্জে কি বলে আমি ঠিক এই মুহূর্তে বলতে পারতেছি না।
আবার এটা হলো ঝিঙা, আর একটা আছে দুধকুশি, তারপরে ওই যে যেটা বাথ স্পঞ্জ, যে বুড়া বুড়া হয়ে গেলে তখন সেটা দিয়ে গা মাজনি হয়, এটা খুব খুব উপকার। তা আমার বগুড়ার বাড়িতে সব রকম গাছই আছে, সেটা কোনো সময় হয়, কিন্তু যে মানে বাথ স্পঞ্জ যেটা যেটা দুধকুশি বলে, সেটা অনেক হয়। এত একদম এত বড় বড় এত মোটা, একটা দিয়ে একটা তরকারি খেয়ে শেষ করা যায় না। তো এখন আমি এটার জালটা বাড়িয়ে দিচ্ছি, এটা একটু পরেই হয়ে যাবে। আমি কাঁচামরিচ দেই, একটু নাড়াচাড়ার দরকার আছে। জালটা কমিয়ে দিই। এটার ভিতর থেকে শাঁসটা বের করে নিব, তারপর সেই শাঁসটা আবার একটু মশলা দিয়ে ভাজবো, ভেজে পুর পুর তৈরি করে তারপরে আবার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে ব্যাটার তৈরি করে ভাজবো। এটা জাস্ট ভাপিয়ে নিয়েছি। ভাপের চেয়ে বেশি হলে তখন আর এই পুর তৈরি করতে গেলে ছিঁড়ে যাবে, এই যে এই প্যাকেটটা তৈরি হবে না। এখানে যে কাঁকরোলের একটা পকেট বানিয়ে নিয়েছি, কাঁকরোলটা অনেক বেশি মানে জাস্ট ভাপানো আর কি, কচি তো, ভাপ দিলেই তারপরে এই যে বীজটা বের করেছি এখানে, এই বীজটা খুব মজা, পুটপুট করে দাঁতের নিচে পড়বে। আর এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করাটা প্রথম থেকে দেখাই, না হলে বারবার সবাই জিজ্ঞেস করে ব্যাটার কি দিয়ে করলেন। একটুখানি নুন দিলাম, একটুখানি না, প্রয়োজন মতো একটুখানি বলার একটা বদ অভ্যাস। ঝাল দিচ্ছি যেহেতু এটা বাচ্চারা খাবে না, এটা আসলে স্ন্যাক্স হিসেবে যারা সবজি পছন্দ করেন তারা স্ন্যাক্স হিসেবে ইজিলি খেয়ে ফেলতে পারেন। আর এখানে সামান্য একটুখানি আদা দিচ্ছি। ব্যাটারে আমি সবকিছুই দিই, একটু গরম তেল দিলে ভালো হয়। একটু রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব দিলাম, তেল দিচ্ছি, তারপরে পানি দিব। পানি দিয়ে ব্যাটারটা আমি গুলে ব্যাটারটা করে রেখে তারপরে আমি এটা ভাজবো। এটা এটা সামান্য একটুখানি মশলা দিয়ে আমি ভাজা ভাজা করব, তারপরে এই পকেটে আমি ভরবো, এরপরে ব্যাটারে চুবিয়ে আমি বড়ার মতো করব। এই চালের গুঁড়াটা বেশি ভালো না, চালের গুঁড়াটা বাজারের গুঁড়া, অনেক পুরনো শ্রদ্ধেয় চালের গুঁড়া, বয়স অনেক মনে হয়। এটা দিয়ে তেলের পিঠা আমার হাজবেন্ড বলেন যে বিকেলবেলা মানে অ্যাজ ইফ যে আমি সারাক্ষণ এই পিঠাপুলি বানাতেই থাকি আর কি, তাই একটুখানি তেলের পিঠা বানাতো। তারপরে আসলাম, চিন্তা করলাম এত আস্থার সাথে লোকটা এরকম আবদার করলো, আমার বানানো উচিত। আমি কিন্তু তেলের পিঠা ভালো পারি না, আমার কাছে তেলের পিঠা ভালো ফোলে না। কিন্তু বৌমা সাক্ষী দিচ্ছেন, না মা তুমি তেলের পিঠা বানাইছো, না মা তুমি তেলের পিঠা বানাইছো। আমি বলি যে আমি বানাই নাই। তারপরেও উঠে আসলাম, এই যে চালের গুঁড়া একদম দানা এত বড় বড় সুজির দানার কাছাকাছি মোটামুটি, তো সেই ইয়াটা অনেকখানি মাখালাম। ভাই পিঠা যা হইল, ওর চেয়ে চটি জুতাও ভালো। আল্লাহ মাফ করুক, খাওয়ার জিনিস মানে 4টা 5টা পিঠা এরকম নৌকার মতো এরকম হয়ে যাচ্ছে, মানে বাটির মতো হয়ে যাচ্ছে, সেই গুলো মানে খুব খারাপ লাগছে ফেলে দিতে। তারপরে ওই ব্যাটারটা ফ্রিজে রাখছি, কিন্তু আমি ওইটা দিয়ে কি সমাধান করব আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার মনে হয় আমার এই সালুনটাও হয়ে এসেছে, ফাইনালি আবার সালুনই বলতেছি। এটা না দেখলে একদমই বোঝা যাচ্ছে না, কিন্তু মানে খাওয়ার সময় পোস্তদানার খাবার এটা, যে যা দিয়ে পোস্তদানা বা একটা পেঁয়াজ দিয়ে একটা পোস্তদানা ভর্তা করে, পোস্তদানা ভর্তা শুধু ভর্তা আবার পোস্তদানা মাখা, সেটাও অনেক মজা।
আমার মনে হয় এটা একটুখানি দমে রাখি। আমি একটু হাতটা ধুয়ে তারপরে আবার আসতেছি। এইটুকু পোস্তদানা বাটা থাকলে শুধু শুধু নষ্ট হবে, দিয়ে দিই। এটারও স্বাদ বাড়বে, পোস্তদানাটুকু ব্যবহার করা হবে। একটু রসুন দিই, আদা দিই। আমার ঝিঙে পোস্ত হয়ে গেছে। এইবার আমি বড়াটা ভেজে নিব। পুরগুলো ভরি। এটা ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে পুরটা বের হয়ে না যায়। তো প্রথমেই আমি মানে উপর করব না আর কি, এটা সোজা করেই দিব। তারপরে একটু বাইন্ডিং এর মতো ধরে যাবে। বিসমিল্লাহ। এই কাঁকরোলের পেটের মধ্যে যা যা দিব সাথে কাঁকরোলের বীজটা থাকবে। আসল উদ্দেশ্য হলো কাঁকরোলের বীজটা খুবই মজাদার। করল্লার বীজও অনেক মজা, মটমট করে, পুটপুট করে। সেটাও পাকা করল্লার বীজ আরো স্বাদ। কিন্তু এই বীজটা রেখে তার সাথে আপনি মাছ, সেদ্ধ করা মাছ, ওইটাকে পুর বানিয়ে দিতে পারেন, বা আপনি ডিম আলতো করে ভাজলেন, ভেজে তারপরে করলার বীজটা সাথে দিয়ে অনেক রকম ভাবে, আমার মনে হয় গোস্ত দিয়েও করা যাবে, চিকেন মুরগি দিয়েও করা যাবে। তো যারা নতুন নতুন সংসার করছেন, ছোট ছোট মায়েরা, ছোট ছোট আমার কন্যা সম যারা আছেন, তাদের কাছে অনুরোধ যে সারাক্ষণ রেস্টুরেন্টের খাবার চিন্তা করবেন না, অলসতা করবেন না। অলসতা মানুষকে কখনোই স্বস্তি দেয় না, শান্তি দেয় না। মানে কর্মমুখর জীবন যে কত আনন্দের, যখন একজন মায়ের কাজ থাকে না, ছেলে পেলে বড় হয়ে যায়, তাদের কাজের মানুষরা কাজ করে, তাদেরকে কিচ্ছু করতে দেয় না, মা একদম হাত গুটিয়ে জাস্ট, মানে তখনই কিন্তু একজন বৃদ্ধ মহিলা বা বয়োবৃদ্ধ মধ্যবয়স্ক মানুষ পান খাওয়া শুরু করে। যে অবসর সময় কাটানোর জন্য তাদের একটা কাজ, কিন্তু পান খাওয়াটাও তো একটা ভালো কাজ না। তো পানের সাথে যদি জর্দা থাকে সেটা তো আরো খারাপ। তো সেই ক্ষেত্রে আমি বলি যে সবসময় কাজের মধ্যে থাকবেন। কর্মময় জীবন খুবই শান্তির।
কর্মময় জীবন, যে আমার এরপরে আমার এই কাজটা আছে, এরপরে আমার এই কাজটা আছে, এটার মধ্যে নিজের সংসারের জন্য কাজ করা, এটার মধ্যে যে কত প্রশান্তি, এই প্রশান্তি আপনি বাইরের থেকে খাবার এনে বা পরিচারিকা সাহায্য নিয়ে সমস্ত কাজ পরিচারিকা করে দেয়, আমার কিচ্ছু করতে হয় না, আমি জাস্ট হাত ধুয়ে ভাত খাই, এর মধ্যে আসলে কোনো শান্তি নেই। কিছু কাজ নিজেকে করতে হয়, এবং অবশ্যই যতদিন আপনার সন্তান বড় হচ্ছে, মানুষ হচ্ছে, ততদিন আপনি এই আম্মা জানেরা এই খাওয়ার তদারকি করবেন। বাচ্চাকে আমি বলছি না যে বাচ্চাকে মুখে তুলে খাইয়ে দেন, তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য সাহায্য করেন, তারা কিভাবে চামচ ধরবে, তারা কোন খাবারটা হাত দিয়ে খাবে, খাওয়ার পরে তারা কিভাবে হাত ধোবে, কোথায় হাত মুছবে, সব কিছু শিখান। কিন্তু মানে নিজে নিজে খাওয়া শিখান, এবং সেই খাবারটা আপনি মা আপনি নিজে তৈরি করেন। তাহলে কিন্তু আপনার মানে কোনো ভয় থাকলো না যে এখানে কোনো একদম যদি টেস্টিং সল্টও থাকে সেটাও থাকতে পারে, আবার বাচ্চা তেলাপোকা সেটাও খাবারের মধ্যে থাকতে পারে, যদি আপনি না দেখেন, আপনি যদি আপনার নজরদারিতে আপনার পুরো সংসার আপনি আপনার আয়ত্তে না নেন। আমি এখানে আরেকটা কথা বলি, শুধু আমি আমার বাসায় সবসময় একটা চেয়ারে বসি, আমার খাওয়ার টেবিল আমি একটা চেয়ারে বসি। তো অনেকে সেটার আবিষ্কার করতে পারে না যে কেন, আমার বৌমা জিজ্ঞেস করে, মেয়ে জিজ্ঞেস করে, যে ছেলে জিজ্ঞেস করে নাই, কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে শুধু মানে এই চেয়ারটাতেই কেন, এই চেয়ারটার মধ্যে কি আরাম, কি কেন এখানে বসতে হবে। তা আমি নিজেও মানে অত গবেষণা করি নাই, কিন্তু একটা সময় আমি চিন্তা করে বের করলাম যে ওই চেয়ারটাতে বসলে আমি আমার পুরো সংসারটা দেখতে পাই, মানে শুধু ওয়ালের দিকে আমার পিঠটা থাকে আর সমস্ত ঘর আমার নজরে থাকে। এই যে একটা নজরদারি, এই নজরদারি, মায়ের নজরদারি ছাড়া কোনো সংসার কোনোদিন শান্তি হয়েছে কেউ বলতে পারবেন? পারবেন না। তো সেই একদম নতুন নতুন মা, মাঝবয়সী মা, সবার প্রতি আমার অনুরোধ, ঘরের খাবার খান, ঘরের খাবার খান, প্রিয়জনকে ভালোবাসুন। একটুখানি খাটনি হয়, এই যে এইটুকু ভাজাভুজি করতে করতে আমি একদম ঘেমে নিয়ে গেলাম, এটা এটা কিন্তু শুধু ভিডিও করার জন্য তা নয়, আমি রান্নাঘরে যখন আসি তখন এই যে ঘাম, এটাকে আমি আমি খুবই মূল্যবান মনে করি, এবং কখনো এর জন্য আমি বিরক্ত হই না। যাই হোক, আমার এই ভাজাটা প্রায় হয়ে গেছে, এটা সবুজ সবুজ থাকবে, আমি ভাজাটা আরেকটু হলে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ঝিঙে পোস্ত অথবা ঝিঙা পোস্ত, আর আরেকটা হলো পুর ভরা কাঁকরোল। দুটাই সবজি, যারা সবজি পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে। আমি তো এটা একবারে স্ন্যাক্স হিসেবে, নাস্তা অন্য কিছুর বদলে, রুটি পাউরুটি বিস্কুট মুড়ি সবকিছুর বদলে শুধু এটা দিয়েই আমি নাস্তা সেরে ফেলতে পারি, এরপরে 1 কাপ চা। আহ যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।